দেখো বেগুনটা দেখতে পাচ্ছ? তোমার খাবার রেডি, রাগি দোসা। আর দিন সকালবেলায় উঠে দেখছি এক দুটো করে পিম্পলস বেরিয়ে যাচ্ছে মুখে। ঠিক কি কি আনলাম দেখ, এই গাঁদা ফুলের গাছগুলো দেখ, সানফ্লাওয়ারটা কত বড়, এগুলো বেশ ভালো খেতে। এতটা ডিস্টেন্স এখান থেকে মাউন্টেন যাওয়ার ডিস্টেন্স 12 ঘন্টার মতো ড্রাইভ। অফ পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সিতে স্মোক পুরো ছেড়ে গেছে, আর একই ক্যানাডাতে ওয়াইল্ড ফায়ার হয়েছে। শুধু চিনি জলে খেলতে ভীষণ ভালোবাসে, তাই যখনই সুযোগ পাই আমরাও ওকে জলে নিয়ে যাই। আমরা যেই জিমে যাই সেখানে সুইমিং পুল আছে। এই সপ্তাহ থেকে চেষ্টা করছি সপ্তাহে 2-3 দিন একটু সুইমিং পুলে গিয়ে এনজয় করব আর চিনিকেও শেখাবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো বলো তোমরা? আজকে সোমবার, মাথায় একদম চপচপে তেল মেখেছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বহুদিন পর জিমে আসলাম। এখানে যোগা করলাম 1 ঘন্টার। চিনি 1 ঘন্টা ধরে সুইম করেছে, আর কুন্তল এখন সুইমিং করছে। তো আমরা এই জাস্ট জিমটার বাইরেটায় হাঁটাহাঁটি করছি। ওর হয়ে গেলে তারপরে বাড়ি যাব আমরা। আজকে তো রান্না বান্নার চিন্তা নেই, কারণ এত খাবার দাবার বেঁচে আছে যে খুব একটা বাঁচেনি অ্যাকচুয়ালি, বাট যা খাবার দাবার বেঁচে আছে আজকের দিনটা তো হয়েই যাবে, কালকের দিনটাও হয়ে যাবে। তো বাড়িতে গিয়ে জাস্ট খাবার নিজেরা খেটেই বানিয়েছি, রেডিমেড তো নয়, বাট আজকের জন্য রেডিমেডই আছে। সো চিনি একটু ওয়াক করবে, একটু ওয়াক করবে মাম্মা। এটা কি তুলছো? ফ্লাওয়ার। একটু ওয়াক করবে? ওয়াক করতে হয় একটু। তুমি আজকে সুইম করে মজা পেয়েছো? তুমি নিজে নিজে সুইম করেছো? তুমি তো একটু একটু করে রোজ বিগ হয়ে যাচ্ছ। হ্যাঁ, কি হবে চিনি বিগ হয়ে গেলে এত জলদি? তো একটুখানি এখানে হাঁটাহাঁটি করি। আর তোমরা কেমন আছো বলো সবাই। হোপফুলি তোমাদের এই উইকটা খুব ভালো কাটবে। আর আমিও ভিডিওটাকে শুরু করি, স্টে টিউন। কিছুদিন ধরে যে সমস্যাটা হচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় উঠে দেখছি 1-2 করে পিম্পলস বেরিয়ে যাচ্ছে মুখে। যদিও অনেক কিছু ফলো করছি, হঠাৎ করে এই উইকেন্ডে খাওয়া দাওয়া হয়েছে ঠিকই, কিন্তু রেগুলার আমরা খুব একটা বেশি তেল ঝাল মশলা খাই না, তারপরেও এত কিছু বেরোচ্ছে। তো আমি ভাবলাম একটুখানি খাওয়া দাওয়াটা তো প্রথমত সবার আগে ঠিক করতেই হবে। আমি বলছিলামও যে মেথি ভেজানো জল খাচ্ছি, মৌরি ভেজানো জল খাচ্ছি, যদিও রেগুলার না, মাঝে মধ্যে খাই অল্টারনেট করে করে। অ্যান্ড এখন না আমি যাব ভাবছি একটুখানি ফেস ওয়াশ আর কিছু সেরাম কিনতে, যেটাতে এই অ্যাকিনিগুলো হওয়াটা বন্ধ হয়। বাড়ি ফিরে গেছি, কি কি আনলাম দেখাই। একটা তো তখন দেখালাম যে বের করছিলাম, এটা নিয়ে আসলাম ফেস ক্লিনজার। এটা তো হেয়ারের। এইটা একটা নিয়ে আসলাম স্যালিসাইলিক অ্যাসিড 2% সলিউশন অ্যাকিনি প্রোন স্কিনের জন্য। এটা ইউজ করব। আর আমার কাছে অলরেডি একটা ময়েশ্চারাইজার আছে যেটা আমি ইউজ করি, নিউট্রিজেনার হাইড্রো বুস্ট, ওই ওয়াটার ক্রিমটা। আর এইটা নিয়ে আসলাম হেয়ারের জন্য, বাই চান্স হেয়ার থেকে যদি কিছু হয় না মাঝে মধ্যে পড়ে র্যাশেস বেরোয়, তো সেই জন্য যাতে বেশি অয়েলি অ্যান্ড এভরিথিং না হয়, একটা হেয়ার সিরাম নিয়ে আসলাম। তো এই 3টে আপাতত ইউজ করে আমি দেখি কীরকম কি হচ্ছে। যদি 3-4 সপ্তাহে কাজ না হয় তখন আমি ভালোভাবে আবার ডাক্তার দেখাবো। 1-2 বেরোনো তবুও ঠিক আছে, কন্টিনিউয়াস মুখের মধ্যে রোজ 1-2 করে বেরোচ্ছে না, প্রচণ্ড বিচ্ছিরি লাগছে। আর কি হয় না, ওগুলো হালকা হালকা ব্যথাও করে, মানে স্পেশালি যখন কপালে বেরোয় না, পুরো কপালটা মানে মনে হয় মাথা ব্যথা করছে, এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আপাতত একটু স্কিনের যত্ন নিই, নিজের মর্নিং রুটিন, নাইট রুটিন, নিজের স্কিনের যেরকম যত্ন নেব বলছি, এই লাউ গাছ কুমড়ো গাছগুলোরও যত্ন নিতে হবে। দেখতে পাচ্ছ কীরকম ড্রাই হয়ে যাচ্ছে পাতাগুলো। একটুখানি এখানে নিজের বানানো ফার্টিলাইজার দেবো, ওটাতে বানানো আছে। ফিরলাম, ভীষণ খিদে পেয়েছে, প্রায় 8টা বাজতে যায় এখন।
আছে তো অনেক কিছুই, চিলি চিকেনটা বের করেছি অল্প করে আছে, আর আমি ভাবছি রাগি দোসা বানিয়ে নিই। রাগি দোসা চিলি চিকেন দিয়ে হয়ে গেল। রাগি দোসার ব্যাটার অ্যাকচুয়ালি ছিল আমার বানানো, একবার তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি রাগি দোসার ব্যাটার বানাই। আমার দারুণ লাগে খেতে এটা। এতদিন মুগ ডাল দোসা, মুগ ডাল চিল্লা খাচ্ছিলাম, এখন রিসেন্ট ফেভারিট হয়েছে এটা রাগি দোসা। হোক, হয়ে যাক। মামাম, তোমার খাবার রেডি, রাগি দোসা আর ডিম ভাজা। তুমি কি এখন গিফট খুলছো? আচ্ছা, গিফটগুলো পরে খুলবে, আগে খাবারটা খেয়ে নাও। ওকে, চলো প্লিজ খেয়ে নাও মামা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গাড়িতে চার্জ দিলাম, কালকে অফিস যাব, তো চার্জ খুব কম। আর একটু বাগানটা দেখাবো কি কি হয়েছে, কিছু কিছু তুলবো, কিন্তু আজকে আর তুলবো না, যেদিন খাবো তার আগের দিন তুলে রাখবো। তো দেখাই, দাঁড়াও কি কি হয়েছে। দেখো বেগুনটা দেখতে পাচ্ছ, এই বেগুন হয়েছে, এখানে আরেকটা বেগুন হচ্ছে, তো এই বেগুনটা তুলে নেব আমি কিছুদিনের মধ্যেই। আর এখানে এই টমেটোগুলো ধরে আছে, এই টমেটোগুলো আমি আজকে একটু তুলে নিই। এটা বিশাল ঝাড় হয়েছে এই টমেটো গাছটা, চেরি টমেটোর গাছটা। দেখো কীরকম, কত সুন্দর, এই পড়েই যাচ্ছে। এই দেখো কত চেরি টমেটো হয়েছে। এখানে এই জবা ফুল হয়েছে, আর এই একখান লেবু গাছ, যেটার ফুল কখন হবে জানি না, আমাকে নিজেও একটু পড়াশুনো করতে হবে। হয়েছে বেশ বড় সড়ো, কিন্তু দেখতে হবে পড়াশুনো করে। আর এই গাঁদা ফুলের গাছগুলো দেখো কীরকম হয়েছে, এখানটা বেশ সুন্দর লাগে দেখতে। আমি একদম বর্ডারে দিয়েছিলাম গাঁদা ফুল, এই ছোট ছোট এই ফুলগুলো। তারপরে এই রকম একটা পাতাবাহার গাছ আছে, এগুলোকে ইংলিশে কি বলে আমি জানি না, এই একটা গাছ হয়েছে। হ্যাঁ, আর এই দেখো এই ছোট ছোট সানফ্লাওয়ারগুলো হচ্ছে এখন, বড় সানফ্লাওয়ার তো এই আরেকটা ফুল ওইখানে, ওই ফুলটা কি করে এইখানে দেখো, এই সানফ্লাওয়ারটা কত বড় হয়েছে, কত বড় সানফ্লাওয়ার রে। এখান থেকে দেখাতে পারবো। ইয়েগুলো টমেটোগুলো একটু তুলি, টমেটো এগুলো বেশ ভালো খেতে, স্যালাডের জন্য বেশ সুন্দর। টমেটো মামা নিয়ে যাও, টমেটো নিয়ে যাও। ধুয়ে খাবে? ওকে, এখনই খাবে, খেয়ে নাও। আরেক পাশে দেখো ডেকোরেশন তো এত সুন্দর করে করা হয়েছে, এইবারে ডেকোরেশন খোলা হচ্ছে। ফাটাও ফাটাও, কি দিয়ে ফাটাচ্ছ? সেফটি পিন দিয়ে। বুম 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 বুম। হেই, সমস্ত বেলুন টেলুনগুলো একদম কি বলবো ফাটানো হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আর এতক্ষণ না আমাদের বাড়িতে স্নেহাওরা এসেছিলো, মানে আমাদের নেবার এসেছিলো, আমরা বসে বসে প্ল্যান করছিলাম, একটা ছোট্ট উইকেন্ড প্ল্যান আছে আমাদের সেপ্টেম্বর মাসের শুরুতেই, অগস্ট মাসের শেষে সেপ্টেম্বর মাসের শুরুতে একটা ছুটি আছে, তো সেইখানে প্ল্যানটা আছে আমাদের। তো ভাবছিলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক দুজনে মিলে, মানে দুটো ফ্যামিলি মিলে, তো সেটারই ছোট্ট করে প্ল্যান করছিলাম এতক্ষণ ধরে কি করব না করব। তো আমরা একটা ন্যাশনাল পার্ক যাইনি, সেটা হচ্ছে গ্রেট স্মোকি মাউন্টেন্স। তো প্রথমবার যাব আমরা, স্নেহারা অলরেডি একবার গেছে, তো এটা ওদের দ্বিতীয়বার আর আমাদের প্রথমবার। অনেকবার ভেবেছি যাব যাব যাব, কিন্তু যাওয়ার কিছুতেই হয় না ওই গ্রেট স্মোকি মাউন্টেন্স। কখনো ভেবেছি অটমে যাব, এই করে করে আর যাওয়া হয় না, প্রতিবার অটমটা কোনোভাবে এদিক ওদিক করে কেটে যায়, ছুটি পাই না। কারণ এতটা ডিস্টেন্স এখান থেকে স্মোকি মাউন্টেন্স যাওয়ার ডিস্টেন্সই প্রায় 12 ঘন্টার মতো ড্রাইভ, তো সেই জন্য আমরা সাহস করে উঠতে পারি না, কারণ একদিন যাওয়া একদিন আসাতে এমনিই চলে যাবে। তো সেই জন্য একটা দুটো যদি ছুটি থাকে তাহলে প্ল্যান করতে সুবিধা হয়। তো সেই জন্য 2 সেপ্টেম্বরের যেই ছুটিটা, মানে 2 সেপ্টেম্বরের ছুটিটা নেই, প্রবাবলি 1 সেপ্টেম্বর এই বছর ছুটিটা পড়েছে, লেবার ডে। তো আমরা ভেবেছি ওই সময়ে ঘুরে আসবো গ্রেট স্মোকি মাউন্টেন্স, ছুটি আছে অলরেডি। তো দেখা যাক কি করা যায়, কি করা যেতে পারে আর কি। তো সেটারই ছক বানাচ্ছিলাম। আমাদের তো বাঙালিদের ব্যাপারটা হচ্ছে
কোথায় ঘুরবো থেকে কি কি নিয়ে যাব খাবার আর কি কি খাবো গিয়ে, সেটার প্ল্যান বেশি, মানে সেটার প্ল্যান হয়ে গেছে, কিন্তু কোথায় কোথায় ঘুরবো সেটা এখনও 50% বাকি আছে। তো যাই হোক, আমরা সেই সব প্ল্যানিংই করছিলাম। আর যেটা খবর সেটা হচ্ছে ক্যানাডার দিকে আবার ওয়াইল্ড ফায়ার হয়েছে, আর সেই জন্য আমাদের এদিকের ওয়েদারটা না ভীষণ খারাপ, মানে মেঘলা ঠিক নয় কিন্তু সানটাকে পুরো ঢেকে দিয়েছে ফায়ারের যেই স্মোকগুলো হয়। তো এইবারের যেই ক্যানাডা ফায়ারটা হয়েছে সেইটা পার্টস অফ পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সিতে স্মোক পুরো ছেয়ে গেছে, আর একদম এয়ার কোয়ালিটি একেবারেই বাজে হয়ে গেছে। মানে বেরোলে বুঝতে পারা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু মেঘ নয়, এটা না কীরকম একটা ধোঁয়া ধোঁয়া, মানে শুধু মেঘ যে না, চারিপাশটা একটা ধোঁয়া 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 ব্যাপার। তো সেই জন্য হঠাৎ করে আমি একজনের সাথে কথা বলতে বলতে আজকে ভাবলাম যে ও এই কথাটা বললো, দেখলাম নেটে যে কি হয়েছে, তো সত্যি ক্যানাডাতে ওয়াইল্ড ফায়ার হয়েছে। শুধু ক্যানাডাতে নয়, ক্যানাডা ছাড়াও ক্যালিফোর্নিয়ার দিকেও হয়েছে আবার ওয়াইল্ড ফায়ার। ক্যালিফোর্নিয়া তো প্রতিবার ওয়াইল্ড ফায়ারের শিকার হয়, আর নিউ জার্সির ফরেস্ট তোমার খুবই ছোট, স্টিল যতটা ফরেস্ট এরিয়া আছে নিউ জার্সিতে সেটাও কিন্তু প্রতি বছর, আগের বছরে একটা ভালো ওয়াইল্ড ফায়ার হয়েছিল, এই বছরও ছোটোখাটো হয়েছে, কিন্তু ক্যানাডার জন্য এই বছর এখানে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো হোপফুলি সবাই এই ওয়াইল্ড ফায়ারে সব থেকে ক্ষতিগ্রস্ত যারা হয় সেগুলো হচ্ছে পশু পাখিগুলো জঙ্গলের, মানে তাদেরকে বাঁচানোটা কতটা ডিফিকাল্ট হয় মানে সেটা মানে কি বলবো আর। তো হোপফুলি প্রত্যেকজন মানে সুস্থভাবে থাকুক, সেটাই সবার কাছে কাম্য, কিন্তু পশু পাখিগুলোকে মানে প্রতি বছর ওয়াইল্ড ফায়ারের শিকার হতে হয়। তো এই আর কি আপাতত আমাদের এখানের আপডেট। আস্তে আস্তে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আমাদের নিউ জার্সিতে। কিছুদিন আগে 38, 36, ফিলস লাইক 42 এরকম ছিল, এখন টেম্পারেচার 30, 28 এরকম ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা বলছি। তো হোপফুলি ম্যাক্সিমাম এবার আর একবার হয়তো খুব বেশি গরম পড়বে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করবে। আমি সেই জন্যই গাছগুলো দেখে বলছিলাম যে ব্যাস এদের আর আয়ু কিছু দিনের জন্য, তারপরেই তো আবার এদেরকে হয় ঘরে ঢোকাতে হবে, মানে একদম প্রপার এনভায়রনমেন্ট দিয়ে, গ্রো লাইট দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে ভেতরে, ঠান্ডা পড়ে গেলে নয়তো যেগুলো ধরো বাঁচবে না গ্রো লাইটে সেগুলো মরেই যাবে আবার পরের বছরের জন্য। তো যাই হোক, আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। কালকে আমাদের ফেন্সিং হওয়ার কথা, ফেন্সিং ইনস্টলেশন হওয়ার কথা, তো হোপফুলি সেটা একদম প্রপারলি হয়ে যাক। ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট করে জানিও কোন পোর্শনটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কালকে। টিল দেন টেক কেয়ার সবাই, খুব ভালো থেকো, টাটা।